হবে, আমাদের নিয়ে পড়াতে হবে। আচ্ছা, দেখো আজকে আমরা আবার একটা ইন্টারেস্টিং জিনিস পড়বো, সেটা হচ্ছে গিয়ে বিটা অক্সিডেশন অফ ফ্যাটি অ্যাসিড। ওকে, স্ক্রিনটা দেখা যাচ্ছে তো? আরেকটু বড় করে দিই তাহলে আরেকটু না দেখি। স্যার, এখন অব্দি আসেনি কিচ্ছু, এ তাহলে দেখাচ্ছে শুধু একটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসবে, ডোন্ট ওয়ারি। হ্যাঁ স্যার, এসেছে। গুড গুড, ঠিক আছে। এইবার আমরা একটু দেখবো বিটা অক্সিডেশন অফ ফ্যাটি অ্যাসিড। ঠিক আছে, প্রথমে একটা জিনিস যেটা সবার আগে বুঝবো, সেটা হচ্ছে যে এই ফ্যাটি অ্যাসিড অক্সিডেশন এটা হয় কোথায়, হোয়াট ইজ দ্য প্লেস, আর কেন হয়, এই জিনিসগুলো দিয়ে আমরা স্টার্ট করব। বিটা অক্সিডেশন, এবং এটাকে বিটা অক্সিডেশন কথাটা কেন বলে, ওকে, ওয়াই ইজ ইট কল্ড বিটা অক্সিডেশন। হ্যাঁ, এই দু তিনটে জিনিস সবার আগে একটু আমরা বোঝার চেষ্টা করি, যে ওয়াই ইট ইজ ইভেন কল্ড বিটা অক্সিডেশন। ঠিক আছে, তো ফার্স্ট এর জন্য আমাদের একটা জিনিস বুঝতে হবে, যে ফ্যাটি অ্যাসিড অক্সিডেশন দুটো জায়গায় হয়। একটা হচ্ছে গিয়ে মাইটোকন্ড্রিয়া অর পেরক্সিজম। কখন মাইটোকন্ড্রিয়া কখন পেরক্সিজম সেটা আমি আগে বলছি। আমরা জানি যে দিজ আর দ্য টু অর্গানেলস, দ্যাট ইজ মাইটোকন্ড্রিয়া এন্ড পেরক্সিজম। নাও you see something that during this beta oxidation, what do you mean by beta oxidation? Okay, আমরা যদি ফ্যাটি অ্যাসিডের একটা এই গ্রুপটা দেখি COOH, এই যে গ্রুপটা, ঠিক আছে, এখানে তো কোএনজাইম এ লাগানো হয়েছে, বাট দিস ইজ দ্য সি ডাবল বন্ড ও, এখানে COH গ্রুপ। ফাংশনাল গ্রুপের ঠিক পরের যে কার্বনটা, সেই কার্বনটাকে বলা হয় গিয়ে হচ্ছে আলফা কার্বন, এবং আলফা কার্বনের যে পরের কার্বনটা সেটাকে বলা হয় গিয়ে হচ্ছে বিটা কার্বন। তো দিস ইজ দ্য ফাংশনাল গ্রুপ। এই ফাংশনাল গ্রুপের ঠিক পরের যে কার্বনটা সেটাকে বলা হয় আলফা কার্বন। আলফা কার্বনের পরের যে কার্বনটা সেটাকে বলা হয় বিটা কার্বন। এই যে বিটা অক্সিডেশন হচ্ছে ফ্যাটি অ্যাসিডের, এর মধ্যে যা ঘটনা ঘটছে পুরোটাই কিন্তু আলফা কার্বন আর বিটা কার্বনের মাঝামাঝি হচ্ছে। ওকে, দ্যাট ইজ ওয়াই ইট ইজ কল্ড বিটা অক্সিডেশন। তাহলে আমরা একটা জিনিস বুঝলাম, যে একটা ফ্যাটি অ্যাসিড, দ্যাট ইজ ফ্যাটি অ্যাসিড কি আমরা সবাই জানি, CH3 CH2 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 CH2, এরকম ধরো 16টা 18টা কার্বন আছে, তারপরে COOH, তারপরে COOH, দ্যাট ইজ আ কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ। তাহলে কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ দিয়ে এন্ড হচ্ছে। কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপের ঠিক আগের যে কার্বনটা, দ্যাট ইজ দ্য আলফা কার্বন, আর তারপরের যেটা সেটা হচ্ছে কি বিটা কার্বন। এখানে দেখো বলছে যে এনজাইমস ফর ফ্যাটি অ্যাসিড অক্সিডেশন আর প্রেজেন্ট ইন মাইটোকন্ড্রিয়া এন্ড পেরক্সিজম। তারপর কি বলছে, যে জেনারেট মোর এটিপি পার কার্বন দ্যান সুগার। আমরা এই কথাটা আগেই বলেছি, যে এনার্জির নিরিখে দেখতে গেলে ফ্যাটি অ্যাসিড কিন্তু অনেক বেশি এনার্জি প্রডিউস করে কম্পেয়ার টু এনি সুগার মলিকিউল। ঠিক আছে, এবং দুটো কার্বন অ্যাট আ টাইম, ওকে, এইভাবে সাইকেলটা চলতে থাকে। দুটো কার্বন অ্যাট আ টাইম কি বেরোচ্ছে, না আমরা জানি যে অ্যাট আ টাইম যে দুটো কার্বন বেরোচ্ছে, দ্যাট ইজ নাথিং বাট দিস থিং উইচ ইজ আ অ্যাসিটাইল কোএনজাইম এ। ওকে, ফ্যাটি অ্যাসিডের অক্সিডেশন হয়ে হয়ে অ্যাট আ টাইম দুটো কার্বন বেরোচ্ছে অ্যাজ অ্যাসিটাইল কোএনজাইম এ, which takes part in the Krebs cycle বা সাইট্রিক অ্যাসিড সাইকেল। Okay, which takes part in the Krebs cycle or in the citric acid cycle. Is it clear? আচ্ছা, এইবার স্যার আর একবার রিপিট করুন না, কি বললেন? আমি যেটা বলতে চাইছি, তুমি অ্যালফা কার্বন বিটা কার্বন ব্যাপারটা বুঝলে? হ্যাঁ। ফ্যাটি অ্যাসিড তো বুঝতেই পারছো, CH3 CH2 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 এরকম 16টা 18টা, তারপরে CO, অ্যাসিড দিয়ে শেষ হয় এটা। অ্যাসিড দিয়ে কার্বক্সিলিক অ্যাসিড দিয়ে শেষ হয়। ওই যে কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপটা ফাংশনাল গ্রুপ, ঠিক তার আগের কার্বনটা হচ্ছে অ্যালফা কার্বন, অ্যালফা কার্বন। এবং তার পরেরটা হচ্ছে বিটা কার্বন। এইবারে এই যে ভাঙে যেটা, সেটা হচ্ছে এই অ্যালফা বিটার মাঝখানে, মানে বিটার ঠিক আগে।
যার জন্য এটাকে বিটা অক্সিডেশন বলা হয়। এবারে এই যে এই জায়গাটায় যদি ভাঙে, যেটা এক্ষুনি আমরা একেবারে ডিটেলসে দেখব, ঠিক আছে, ভেঙে এই যে জিনিসটা বেরিয়ে যাচ্ছে, দুটো কার্বন আছে এতে, এই একটা কার্বন, এই একটা কার্বন, এটা কি বেরোচ্ছে? এই জিনিসটা হচ্ছে গিয়ে একটা অ্যাসিটাইল কোএনজাইম এ। তাহলে ধরো আমার 18টা কার্বনের ফ্যাটি অ্যাসিড আছে, প্রথম রাউন্ড অফ বিটা অক্সিডেশনের পর এই ব্যাপারটা এক্ষুনি আরো ক্লিয়ার হবে। প্রথম রাউন্ড অফ বিটা অক্সিডেশনের পর কটা কার্বন থাকলো? 16টা থাকলো, আর দুটো কার্বন বেরিয়ে গেল অ্যাজ অ্যাসিটাইল কোএনজাইম এ। আবার আমি রিপিট করছি, আমার 18টা কার্বনের একটা ফ্যাটি অ্যাসিড আছে, অ্যারাকিডোনিক অ্যাসিড, ঠিক আছে, কিংবা আমার এই সরি, অ্যারাকিডোনিক অ্যাসিড তো 20টা কার্বনের জায়গা, ঠিক আছে, 18টার কি হচ্ছে? ওলেইক অ্যাসিড, হ্যাঁ, বা 16টা কার্বনের আছে পামিটিক অ্যাসিড। এইবারে এই ধরো 16টা কার্বন, সেখান থেকে এই 18টা কার্বনের যে ফ্যাটি অ্যাসিড আছে, প্রথম রাউন্ড অফ বিটা অক্সিডেশনের পর দুটো কার্বন বেরিয়ে গেল ইন কনজুগেশন উইথ আ কোএনজাইম এ। প্রথম রাউন্ড অফ বিটা অক্সিডেশনের পর দুটো কার্বন বেরিয়ে গেল ইন কনজুগেশন উইথ আ কোএনজাইম এ, ঠিক আছে। তাহলে কি বেরিয়ে গেল? আমার একটা অ্যাসিটাইল কোয়ে বেরিয়ে গেল, দুটো কার্বন বেরিয়ে গেল। তাহলে কটা থেকে গেল কার্বন ফ্যাটি অ্যাসিডটা প্রথম রাউন্ড অফ বিটা অক্সিডেশনের পর? প্রথমে 18টা ছিল, দুটো বেরিয়ে গেল অ্যাজ কোএনজাইম অ্যাসিটাইল কোয়ে। তাহলে কটা থেকে গেল প্রথম রাউন্ড অফ বিটা অক্সিডেশনের পর? কটা কার্বন থেকে গেল? 18টা কার্বন ছিল, প্রথম রাউন্ড অফ বিটা অক্সিডেশন হলো, এখান থেকে ভেঙে গেল, দুটো কার্বন বেরিয়ে গেল, তাহলে কটা থেকে গেল? 16টা থাকলো। 16টা থাকলো। দ্বিতীয় রাউন্ডের পর কটা থাকবে? 14 থাকবে। 14টা থাকবে। এইভাবে চলতে চলতে থাকবে, 2 কার্বনস অ্যাট আ টাইম, ঠিক আছে, 2 কার্বনস অ্যাট আ টাইম, এইভাবে বেরিয়ে চলতে চলতে থাকবে। ক্লিয়ার? এইবার আমরা একটু দেখবো যে কিভাবে হচ্ছে ব্যাপারটা। নেক্সট স্লাইড। আচ্ছা, প্রথম স্টেপ যেটা হয় ফ্যাটি অ্যাসিড মেটাবলিজমে, সেটা হচ্ছে যে ফ্যাটি অ্যাসিড মেটাবলিজমটা কোথায় হয়, মানে আপ টু যদি 16-18টা কার্বনের ফ্যাটি অ্যাসিড হয়, আপ টু 16টা-18টা, সেটা কিন্তু মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সে হয়। 20টা বা 22টা বা তার বেশি হলে পেরক্সিজমে হয়। তাহলে সবার আগে যেটা হচ্ছে, আমাকে ফ্যাটি অ্যাসিডটা পাঠাতে হবে গিয়ে হচ্ছে মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্স। ফ্যাটি অ্যাসিড তো রয়েছে আমার সাইটোপ্লাজমে, তাহলে সাইটোপ্লাজম থেকে ওটা মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সে কিভাবে যাবে, সেটা হচ্ছে আমার প্রথম স্টেপ। কিভাবে যাবে আমাকে কে বলবে? দেখো, সাইটোপ্লাজম থেকে ইন্টারমেমব্রেন স্পেস যেটা আছে, ইন্টারমেমব্রেন স্পেসটা কি? স্যার এই মাইটোকন্ড্রিয়ার দুটো লেয়ারের মাঝখানে, মানে ইনার ইনার মেমব্রেন, মেম্বার আর আউটার আউটার মেম্বারের মেমব্রেনের মাঝখানে যে মাঝামাঝি জায়গাটা। যে জায়গাটা, সেটা হচ্ছে ইন্টারমেমব্রেন স্পেস। ওকে, তাহলে এই যে মাইটোকন্ড্রিয়ার যে ইনার মেমব্রেন এবং আউটার মেমব্রেনের মাঝামাঝি যে জায়গাটা, যেটা হচ্ছে গিয়ে ইন্টারমেমব্রেন স্পেস, এই ইন্টারমেমব্রেন স্পেসে কিন্তু সাইটোপ্লাজম থেকে ফ্যাটি অ্যাসিড খুব ইজিলি পৌঁছে যেতে পারে। কিভাবে পৌঁছে যেতে পারে? না, আমরা জানি যে ওগুলো পোরিন, পোরাস হয় স্যার। হ্যাঁ পোরাস হয়, এক্স্যাক্টলি। পোরিন বলে এক ধরনের প্রোটিন আছে, যে প্রোটিনের সাহায্যে ওটা কিন্তু খুব ইজিলি দে ফর্ম পোরস ইন দা আউটার মেমব্রেন অফ দা মাইটোকন্ড্রিয়া। দিস পোরিন প্রোটিন দে ফর্ম পোরস ইন দা আউটার মেমব্রেন অফ দা মাইটোকন্ড্রিয়া। তো ওই পোরের থ্রু দিয়ে কিন্তু ফ্যাটি অ্যাসিড খুব ইজিলি ঢুকে চলে যেতে পারে গিয়ে হচ্ছে ইন্টারমেমব্রেন স্পেস। এইবারে ইন্টারমেমব্রেন স্পেস থেকে ওটাকে কিন্তু আবার নিয়ে যেতে হবে গিয়ে হচ্ছে ম্যাট্রিক্সে। কিভাবে সেটা আমরা দেখব, তার আগে আমরা একটা জিনিস দেখি, যে ফার্স্ট স্টেপটা হচ্ছে ফ্যাটি অ্যাসিডের অ্যাক্টিভেশন। অ্যাক্টিভেশনটা কি? না, খুব সহজ জিনিস, ফ্যাটি অ্যাসিডের সাথে একটা কোএনজাইম এ যুক্ত হচ্ছে। এই দেখো, এটা একটা ফ্যাটি অ্যাসিড, তো সি ডাবল বন্ড ও এইচ, এই যে ও এইচটা, এটা বেরিয়ে গিয়ে এই কোএনজাইম এটা যুক্ত হচ্ছে। আবার দেখো, এইটা হচ্ছে সিওএইচ,
তাহলে এই OH যেটা আছে এই OH-টা বেরিয়ে গিয়ে এই স্টেপটার জন্য কিন্তু এটিপি লাগছে, ইট ইজ আ এনার্জি কনজিউমিং স্টেপ। ওকে, এই OH-টা বেরিয়ে গিয়ে কি হচ্ছে, এই OH-টা বেরিয়ে গিয়ে এখানে আমরা দেখতে পাচ্ছি গিয়ে হচ্ছে কোএনজাইম A লাগছে, তার সঙ্গে কিন্তু জলও প্রডিউস হচ্ছে, ইট ইজ প্রডিউসিং ওয়াটার মলিকিউল অ্যাজ ওয়েল। আমরা জানি যে ফ্যাটি অ্যাসিড অক্সিডেশনে প্রচুর ওয়াটার মলিকিউল তৈরি হয়, কিভাবে তৈরি হয় সেটা তো আমরা আজকে বুঝবই। কিন্তু বিটা অক্সিডেশনের সময় কিন্তু ওয়াটার মলিকিউল কনজিউম হয়, কিন্তু অল টুগেদার যখন পুরো অক্সিডেশনটা কমপ্লিট হয় তখন আমরা প্রচুর মলিকিউল অফ ওয়াটার দেখতে পাবো। কিভাবে, ওয়েলকাম টু দ্যাট। তাহলে এই ব্যাপারটা ক্লিয়ার হলো তো, যে এখানে যে COOH, এই OH গ্রুপটা বেরিয়ে এই জায়গায় যুক্ত হয়ে যাচ্ছে একটা কোএনজাইম A, but this is an energy consuming process, it produces water। এবার আমি এটাকে ফ্যাটি অ্যাসিডটাকে বলছি ফ্যাটি অ্যাসাইল কোএ, ফ্যাটি অ্যাসাইল কোএ। এই ফ্যাটি অ্যাসাইল কোএ ইন্টারমেমব্রেন স্পেস অব্দি তো চলে এলো, কোনো সমস্যা হলো না, কিন্তু ইন্টারমেমব্রেন স্পেস থেকে ঠিক আছে ইনার মেমব্রেনের থ্রু ঢুকবে কি করে, প্রবলেম। তখন একটা মলিকিউল খুব কাজে লাগে, সেটাকে বলা হচ্ছে কার্নিটিন। কি হয়, দু ধরনের রিয়াকশন হয়। এখানে CAT1 বলে একটা এনজাইম থাকে, সেটা হচ্ছে কার্নিটিন অ্যাসাইল ট্রান্সফারেজ 1 এনজাইম, কার্নিটিন অ্যাসাইল ট্রান্সফারেজ 1 এনজাইম। এই জিনিসটাকে বলা হয় অ্যান্টিপোর্ট। অ্যান্টিপোর্ট মানে কি, এই যে দেখো এই যে অ্যান্টিপোর্ট, অ্যান্টিপোর্ট কথাটার মানে হচ্ছে একটি জিনিস বেরিয়ে যাচ্ছে অন্য জিনিসটি ঢুকছে। আবার বলছি, অ্যান্টি মানে একটি জিনিস বেরিয়ে যাচ্ছে অন্য জিনিসটি ঢুকছে, এবং এটি একটি প্রোটিনের দ্বারা মানে সংগঠিত হচ্ছে, সেটিকে বলা হচ্ছে গিয়ে ট্রান্সলোকেজ। ঠিক আছে, পুরো প্রসেসটি কিন্তু এইভাবে হচ্ছে। তো দেয়ার ইজ আ ট্রান্সলোকেজ প্রোটিন which is doing the antiport. Antiport of what? It is basically removing carnitine from the mitochondrial matrix to the intermembrane space, and at the same time it is transferring acyl carnitine from the intermembrane space to the mitochondrial matrix। কিভাবে, কার্নিটিনটা যেই বেরিয়ে এই ইন্টারমেমব্রেন স্পেসে গেল, কি হলো না, কার্নিটিন অ্যাসাইল ট্রান্সফারেজ 1 বলে একটা এনজাইম আছে, সেটা কি করছে, যে কার্নিটিন অ্যাসাইল ট্রান্সফারেজ 1, আমরা নামটা থেকেই বুঝতে পারছি কার্নিটিনে একটা অ্যাসাইল মানে একটা ফ্যাটি অ্যাসিডকে ট্রান্সফার করবে। ঠিক আছে, কার্নিটিনে একটা অ্যাসাইল বা একটা ফ্যাটি অ্যাসিডকে ট্রান্সফার করবে। তো ইট ইজ কল্ড কার্নিটিন অ্যাসাইল ট্রান্সফারেজ 1। এই কার্নিটিন অ্যাসাইল ট্রান্সফারেজ 1 কি করছে না, এই ফ্যাটি অ্যাসিডটা যেটাকে আমরা ফ্যাটি অ্যাসাইল কোয়ে বলছিলাম, এইটার সঙ্গে কার্নিটিনকে যুক্ত করে দিচ্ছে এবং কোএনজাইম এ কে বাইরে বার করে দিচ্ছে। তাহলে কোএনজাইম এ ইজ রিমুভড ফ্রম দ্য ফ্যাটি অ্যাসিড and the fatty acid is actually conjugated with this carnitine. So this is forming acyl carnitine. Now as carnitine is coming out from the mitochondrial matrix towards the intermembrane space, at the same time this acyl carnitine is going inside from the intermembrane space to the mitochondrial matrix। তাহলে এই অ্যাসাইল কার্নিটিন যেই মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সে চলে গেল, সঙ্গে সঙ্গে আরেকটা এনজাইম আছে যেটাকে আমরা CAT2 বলছি। এটা CAT1 ছিল, কার্নিটিন অ্যাসাইল ট্রান্সফারেজ 1, এটাকে বলছি CAT2 মানে কার্নিটিন অ্যাসাইল ট্রান্সফারেজ 2। এইখানে কি করছে না, এই যে অ্যাসাইল কার্নিটিন তার থেকে কার্নিটিনকে বার করে দিচ্ছে, এই যে অ্যাসাইল কার্নিটিন তার থেকে কার্নিটিনকে বার করে দিচ্ছে এবং এর সঙ্গে যুক্ত করছে গিয়ে হচ্ছে একটা কোএনজাইম এ কে। তাহলে আবার ফ্যাটি অ্যাসাইল কোয়ে, যেটা আমরা আগের স্টেপে দেখেছিলাম এই যে ফ্যাটি অ্যাসাইল কোয়ে তৈরি হয়েছিল, সেই ফ্যাটি অ্যাসাইল কোয়ে আবার কিন্তু তৈরি হলো মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সের ভেতরে।
কারোর কোনো ডাউট থাকলে জিজ্ঞেস করো। আচ্ছা স্যার, এই যেটা অ্যাসাই COOH বন্ড ছিল, ওখান থেকে এই জল বের হলো দিয়ে ওখানে কোএনজাইম এটা অ্যাড হলো, হ্যাঁ, দিয়ে ওইটার সাথে ইনার এই, হ্যাঁ, ইনার জল আউটার বেরোয়নি, মেমব্রেনটা এই পার করে। হাইড্রক্সাইল গ্রুপটা বেরিয়েছে, এখান থেকে একটা হুম, ওএইচ বেরিয়েছে, আর এই যে কোএনজাইম এর এই এইচটা, এই দুটো মিলে ওটা একটা ওর জল সাথে তৈরি যুক্ত হয়েছে। হয়েছে। হ্যাঁ। আচ্ছা স্যার, ওটা এই আউটার মেমব্রেন পার করে মাঝখানে এলো, যে ওইখানে কি ছাড়লো স্যার? আচ্ছা, এইটা হলো তো, এইবারে এই যে জিনিসটা ফ্যাটি অ্যাসাইল কোয়ে, এটা হুম, সাইটোপ্লাজম বা আউটার ইন্টারমেমব্রেন স্পেসে এগুলো আসা যাওয়া কোনো ডিফিকাল্ট ব্যাপার না। কারণ পোর রয়েছে, তো এরা খুব ইজিলি ট্রান্সপোর্টেড হতে পারে, সাইটোপ্লাজম থেকে বাইরে চলে আসতে পারে, ভেতরে চলে যেতে পারে, দরজা রয়েছে। কিন্তু ইন্টারমেমব্রেন স্পেসের থেকে কিন্তু আর এ মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সে আসতে পারবে না। ঠিক আছে, তার জন্য আমাদের লাগছে গিয়ে হচ্ছে এই ট্রান্সপোর্টারটা ছাড়লো, মানে এখানে অ্যাসাইল কোয়ে কোএনজাইম এ কে ছেড়ে দিল, দিয়ে কার্নেটিনের সঙ্গে যুক্ত হয়ে অ্যাসাইল কার্নেটিন তৈরি করলো। বোঝা যাচ্ছে? একটি হুম। উৎসেচকের দ্বারা, যেটাকে আমরা বলছি কার্নিটিন অ্যাসাইল ট্রান্সফারেজ 1। এবার এই যেই কার্নিটিন বাইরে বেরোচ্ছে, অ্যাসাইল কার্নিটিন ভেতরে ঢুকছে, এই অ্যাসাইল কার্নিটিন ভেতরে ঢুকে কি হচ্ছে, আবার কোএনজাইম এর সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে। ঠিক আছে, দিয়ে এবং আবার অ্যাসাইল কোয়ে জ্যামিন তৈরি তৈরি হচ্ছে, হলো। কার্নিটিন বেরিয়ে যাচ্ছে। দিস ইজ মিডিয়েটেড বাই কার্নিটিন অ্যাসাইল ট্রান্সফারেজ 2। এখানে তুমি বলবে কোএনজাইমে এটা কি করে আসছে? না, কোএনজাইমে ইজ আ ভেরি স্মল মলিকিউল, সেটার আলাদা ট্রান্সপোর্টার আছে, সেটা ঢোকাতে কোনো সমস্যা নেই। এইটা ঢোকাতে সমস্যা এই জন্যই, বিকজ দিস অ্যাসাইল কোয়ে ইজ আ বিগ লিপিড মলিকিউল, অনেক বড়, 18টা কার্বন, 20টা কার্বন, সেটাকে ঢোকানোটা একটু সমস্যা, যার জন্য এই ধরনের ট্রান্সলোকেজ এনজাইম কিন্তু ব্যবহার করা হচ্ছে। ইজ ইট ক্লিয়ার? হ্যাঁ স্যার, এবার ক্লিয়ার হয়ে গেছে পুরো। ক্লিয়ার হয়ে গেছে। ওকে, এরপরে চারটে মূল স্টেপ দেখা যায়। কি কি চারটে স্টেপ? একটা হচ্ছে গিয়ে এখানে একটা ডিহাইড্রোজেনেশন স্টেপ দেখা যাচ্ছে, ডিহাইড্রোজেনেশন স্টেপ দেখা যাচ্ছে। ঠিক আছে, মনে, ডিহাইড্রোজেনেশন স্টেপে কি হচ্ছে না, অ্যাসাইল কোয়ে ট্রান্সিনয়েল কোয়েতে কনভার্ট হচ্ছে। ডোন্ট ওয়ারি, এগুলো আমরা ইন্ডিভিজুয়াল রিয়াকশন দেখবো, রিয়াকশন মনে রাখলেই চলবে। কিন্তু যখন ডিহাইড্রোজেনেশন হয়, আমরা জানি যে হাইড্রোজেন গুলোকে এমনি কিন্তু ছেড়ে দেওয়া যায় না, তাহলে পিএইচ কমে যায়। তাহলে এখানে এফএডি এই হাইড্রোজেন গুলোকে অ্যাকসেপ্ট করে এফএডিএইচ2 তৈরি করছে। তারপরে একটা হাইড্রেশন স্টেপ হচ্ছে, হয়ে এই L3 হাইড্রক্সি অ্যাসাইল কোয়ে তৈরি হচ্ছে। আমরা এক একটা করে স্টেপ দেখব। তারপর কি হচ্ছে না, তারপরে নেক্সট স্টেপটা হচ্ছে গিয়ে আবার একটা অক্সিডেশন স্টেপ। অক্সিডেশন মানে আবার রিমুভাল অফ হাইড্রোজেন, হাইড্রোজেনকে এমনি ছেড়ে দেওয়া যাবে না, ওটা এনএডি প্লাসের সঙ্গে যুক্ত হয়ে এনএডিএইচ প্লাস এইচ প্লাস তৈরি করবে। ফাইনালি হচ্ছে থায়োলাইটিক ক্লিভেজ। থায়োলাইটিক ক্লিভেজে কি হচ্ছে না, থায়োলেজ বলে একটা এনজাইম, হ্যাঁ, একটা পোর্শনকে কেটে বার 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 করে দিচ্ছে। ওকে, এখানে এই অক্সিডেশনের পর 3 কিটোঅ্যাসাইল কোয়ে তৈরি হয়েছিল। ঠিক আছে, 3 কিটোঅ্যাসাইল কোয়েতে যখন থায়োলেজ অ্যাক্ট করছে, ইট ইজ প্রডিউসিং অ্যাসিটাইল কোয়ে প্লাস অ্যাসিটাইল কোয়ে শর্টেন্ড বাই 2 কার্বন অ্যাটম। কেন না, এখানে একটা কিন্তু অ্যাসিটাইল কোয়ে বেরিয়ে গেছে। তাহলে আবার ডিহাইড্রোজেনেশন, এফএডিএইচ2 তৈরি হলো। হাইড্রেশন, মনে করে দেখো এখানে কিন্তু জল লাগছে, এখানে কিন্তু জল লাগছে, কিন্তু এন্ডে আমরা দেখব অনেক জল প্রডিউস হয়েছে। So ultimately this beta oxidation is a process which produces large quantity of water. That's why it's not favored in presence of water. নেক্সট হচ্ছে অক্সিডেশন। এখানে কি হচ্ছে, ট্রান্সিনয়েল কোয়ে হাইড্রেশন হয়ে L3 হাইড্রক্সিঅ্যাসাইল কোয়ে তৈরি হয়েছে। হাইড্রক্সিঅ্যাসাইল কোয়ের অক্সিডেশন হয়ে কিটোঅ্যাসাইল কোয়ে তৈরি হলো। কিটোঅ্যাসাইল কোয়ে যখন থায়োলাইটিক ক্লিভেজ হচ্ছে, তখন একটা অ্যাসিটাইল কোয়ে মলিকিউল বেরিয়ে গেল, একটা অ্যাসাইল কোয়ে মলিকিউল বেরিয়ে গেল, মানে যেটা হচ্ছে গিয়ে যে টোটাল যে
তোমার ফ্যাটি অ্যাসিডটা ছিল শর্টেন্ড বাই 2 কার্বন হয়ে গেল এবং একটা অ্যাসিটাইল কোয়ে আলাদা করে থেকে গেল। এবার আমরা একটু ইন্ডিভিজুয়াল রিয়াকশন গুলো দেখি। তাহলে প্রথম যে স্টেজে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে গিয়ে ডিহাইড্রোজেনেশন, দ্যাট ইজ অ্যাসাইল কোয়ে ডিহাইড্রোজেনেস। এই যে এনজাইমটা আছে এই এনজাইমটা এই প্রসেসটাকে করছে এবং এ ডিহাইড্রোজেনেস যেহেতু এখান থেকে হাইড্রোজেন বার করছে, করে কি করছে এফএডির সঙ্গে যুক্ত করছে, করে এফএডিটাকে এফএডিএইচ2 তৈরি করছে। আমরা জানি এফএডিএইচ2 অক্সিডেটিভ ফসফোরিলেশনের মাধ্যমে মানে এফএডিএইচ2 কিন্তু ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনে গিয়ে এনার্জি তৈরি করতে সক্ষম, এটিপি তৈরি করতে সক্ষম। এটা আমরা গত ক্লাসেই বা গত ক্লাসের আগের ক্লাসেই দেখেছি। So again you see during the beta oxidation of fatty acids there are intermediates produced. During the beta oxidation of fatty acids there are intermediates produced which can be a substrate for electron transport chain, and by means of oxidative phosphorylation it produces ATP. Okay, acyl CoA dehydrogenase এটা কি করলো দেখো, এইখান থেকে একটা হাইড্রোজেন বার করলো, আলফা কার্বন থেকে একটা হাইড্রোজেন বার করলো, বিটা কার্বন থেকে একটা হাইড্রোজেন বার করলো। অ্যালফা কার্বন বিটা কার্বন থেকে হাইড্রোজেন যদি বেরিয়ে যায় তখন কি হবে, মাঝখানে একটা ডাবল বন্ড হয়ে যাবে। তাহলে অ্যাসাইল কোয়েটা ট্রান্স ইনয়েল কোয়ে হয়ে গেল। বুঝতে না পারলে আবার একটু বোঝাচ্ছি, কোনো অসুবিধা নেই, বোঝাটা আমাদের জন্য খুব এসেনশিয়াল। দেখো এখানে দুটো হাইড্রোজেন রয়েছে, তো কার্বনের ভ্যালেন্সি 4। সাহিল দেখা যাচ্ছে এখানে দুটো হাইড্রোজেন, এখানে দুটো হাইড্রোজেন হ্যাঁ দেখা স্যার। যাচ্ছে। এইবারে এখান থেকে যদি একটা একটা করে হ্যাঁ স্যার, হাইড্রোজেন একটু বার তো করে, বুঝতে পারছিলাম না, এবার দেখলাম। হ্যাঁ এক একটা করে হাইড্রোজেন বার করে যদি এফএডি এর সঙ্গে যুক্ত করে দিই তাহলে এফএডিএইচ2 তৈরি হলো। কিন্তু কার্বনের ভ্যালেন্সি 4 মেনটেন করতে হ্যাঁ, হবে, তখন কি হবে, এটা ডাবল বন্ড হয়ে যাবে। আরেকটা বন্ড চলে আসবে। ওকে ফাইন। তো প্রথম স্টেপটা আমরা বুঝতে পেরেছি যে কি হচ্ছে, ঠিক আছে, এইখানে একটা ডাবল বন্ড চলে এলো। নেক্সট স্টেপে কি হচ্ছে না হাইড্রাটেজ, এখানে কিন্তু আমাদের জল অ্যাড হচ্ছে, ঠিক আছে, এখানে কিন্তু আমাদের জল অ্যাড করা হচ্ছে। কিভাবে না ট্রান্স ইনয়েল কোয়ে যেটা সেখানে ইনয়েল কোয়ে হাইড্রাটেজ, ট্রান্স ইনয়েল কোয়ে যেটা সেখানে ইনয়েল কোয়ে হাইড্রাটেজ বলে একটা এনজাইম অ্যাক্ট করছে। অ্যাক্ট করে কি করছে যে এই যে H2O এখান থেকে একটা OH গ্রুপ নিয়ে এইখানে যুক্ত করে দিচ্ছে, আর একটা H নিয়ে আলফা কার্বনে যুক্ত করে দিচ্ছে। তাহলে আর ডাবল বন্ডটা থাকবে, থাকবে না। স্যার মেইন ছবিতে দেখান, এটা বুঝতে পারছি না। এইখানে দেখো এখানে একটা এই এই জিনিসটা ছিল তো, এবার এখানে একটা হ্যাঁ স্যার, এটা OH ছিল। যুক্ত হলো আর এখানে একটা H যুক্ত হলো H2O। হুম। তাহলে ডাবল বন্ডটা কি আর থাকবে, থাকবে না তো, কার্বনের না, ভ্যালেন্সি তো 4 ব্রেক করে হবে। যাবে। কোনো ডাউট? খুব না। ইজি। আচ্ছা, এইটা হলো ইনয়েল কোয়ে হাইড্রাটেজ করলো, ঠিক আছে, ইনয়েল কোয়ে হাইড্রাটেজ, দাঁড়া কমিয়ে দিই, ইনয়েল কোয়ে হাইড্রাটেজ এটা করার পর কি হলো হাইড্রক্সি অ্যাসাইল কোয়ে, ঠিক আছে, হাইড্রক্সি অ্যাসাইল কোয়ে। নেক্সট স্টেপটা আবার একটা অক্সিডেশন স্টেপ হবে। অক্সিডেশন স্টেপ কে করছে না ডিহাইড্রোজেনেজ এনজাইম, হাইড্রক্সি অ্যাসাইল কোয়ে ডিহাইড্রোজেনেজ। এবার হাইড্রক্সি অ্যাসাইল কোয়ে ডিহাইড্রোজেনেজ কি করছে খুব মন দিয়ে দেখো। ও এইখান থেকে হাইড্রোজেন বার করে দিচ্ছে। I'll show you in the main picture. Just see what is happening here. এইখান থেকে ও দুটো হাইড্রোজেন বার করে দিল, এই একটা হাইড্রোজেন এই একটা হাইড্রোজেন নিয়ে এখানে একটা কার্বন অক্সিজেনের ডাবল বন্ড হয়ে গেল। হচ্ছে হ্যাঁ স্যার। হাইড্রোজেন গুলো বার করে মিডিয়ামে ছাড়তে পারে না, কাকে দিল, এনএডি প্লাস কে দিল। তো NADH প্লাস H প্লাস তৈরি করে।
ফাইন। হুম লাস্ট স্টেপে কি হচ্ছে দেখো, একটা কোএনজাইম এ অ্যাড হচ্ছে এবং এই জায়গায় বন্ডটা ব্রেক করে যাচ্ছে। একটা কোএনজাইম এ অ্যাড হচ্ছে এবং এই জায়গায় 10 মিনিট আবার, এই জায়গায় বন্ডটা ব্রেক করে যাচ্ছে। ব্রেক করে যাওয়ার ফলে কি হলো, মন দিয়ে দেখবে কিন্তু সাহিল, এই যে এইচটা এখানে যুক্ত হলো, তাহলে H3C এরকম একটা স্ট্রাকচার তৈরি হলো। আরেকটু বড় করি, এই যে এই এইচটা যদি এখানে যুক্ত হয় তাহলে H3C, এই যে H3C এরকম একটা স্ট্রাকচার তৈরি হলো, এই জিনিসটা তৈরি হলো, হলো তো সাহিল? হ্যাঁ স্যার। হ্যাঁ, আর এই যে কোএনজাইম এটা, এটা বাকিটার ওটা ওটার সাথে যুক্ত হয়ে যাবে। যুক্ত হয়ে গেল। তো দিস ইজ আ থায়ো মানে সালফার, সালফার যেহেতু আছে সেই জন্য থায়োলাইটিক ক্লিভেজ। তাহলে চারটে স্টেপ, ডিহাইড্রোজেনেশন, hydration, oxidation, and then thiolytic cleavage. Okay, so these are the four steps that's happening to release a acetyl CoA and a acyl CoA, which is shortened by 2 carbons, which is shortened by 2 carbons. তাহলে থায়োলেজ ফাইনালি কি করছে, এই জায়গাটায় মানে অ্যালফা আর বিটার মধ্যে ভেঙে একটা অ্যাসাইল কোয়ে তৈরি করছে, শর্টেন্ড বাই 2 কার্বন, আর তার সঙ্গে একটা অ্যাসিটাইল কোয়ে তৈরি করছে। এবার এই যে অ্যাসিটাইল কোয়ে, তার আগে এখানে বলে দিই, এখানে যে NADH প্লাস H প্লাস তৈরি হয়েছে, আমরা জানি যে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনে গিয়ে অক্সিডেটিভ ফসফোরিলেশনের মাধ্যমে এও কিন্তু এটিপি জেনারেট করতে সক্ষম। ওকে, তাহলে দেখো প্রত্যেকটা স্টেপে বিটা অক্সিডেশনে কিন্তু এনার্জি প্রডিউসিং মলিকিউল তৈরি হচ্ছে। প্রথম স্টেপে FADH2, থার্ড স্টেপে NADH প্লাস H প্লাস, এবং তারপরে ফাইনালি এই যে অ্যাসিটাইল কোয়ে তৈরি হলো, এই অ্যাসিটাইল কোয়ে এবারে তোমার সাইট্রিক অ্যাসিড সাইকেলে যাচ্ছে, গিয়ে কি করছে না প্রচুর পরিমাণে NADH FADH2 তৈরি করছে, ATP তৈরি করছে। তাহলে প্রশ্নটা হচ্ছে, যেটা আমি করছি, যে এই যে আগে আমরা সামারিটা দেখে নিই। ইচ রাউন্ড অফ অক্সিডেশন ক্রিয়েট 1 FADH2 প্রথম স্টেপে, 1 NADH দ্বিতীয় স্টেপে, আর 1 অ্যাসিটাইল কোয়ে যেটা চতুর্থ স্টেপে আমরা পেলাম, 1 FADH2 প্রথম স্টেপে, 1 NADH তৃতীয় স্টেপে, এবং 1 অ্যাসিটাইল কোয়ে যেটা আমরা চতুর্থ স্টেপে শেষে পেলাম, and a fatty acid shortened by 2 carbons। ঠিক আছে, এইবারে এই যে অ্যাসিটাইল কোয়েটা, এটা যেহেতু মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সের প্রসেসটা হচ্ছিল, এই অ্যাসিটাইল কোয়েটা কি এবার সাইট্রিক অ্যাসিড সাইকেলে যাবে। নাও থিঙ্ক, এই যে FADH2 NADH এবং এই অ্যাসিটাইল কোয়েটা ফার্দার যে সাইট্রিক অ্যাসিড সাইকেলে গিয়ে FADH2 NADH এটি তৈরি করবে, হ্যাঁ FADH2 NADH তৈরি করবে, এরা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনের মাধ্যমে কত কত অণু জল তৈরি করতে পারবে। ভেবে দেখো, এখানে তো একটা স্টেপে একটা মলিকিউল অফ ওয়াটার লাগছিল, হাইড্রাটেজ এনজাইমটা ইউজ করছিল, বাট এত NADH2, এত এই NADH এত FADH2 যে তৈরি হচ্ছে জাস্ট বাই আ সিঙ্গেল স্টেপ অফ বিটা অক্সিডেশন। তার মানে এগুলো ফার্দার যখন ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনে যাবে, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনের এন্ড প্রোডাক্টটা কি, ফাইনালি অক্সিজেনকে ইলেকট্রনটা ট্রান্সপোর্ট করে দেওয়া হচ্ছে আর প্রোটিন ট্রান্সপোর্ট করে দিয়ে ওয়াটার তৈরি হচ্ছে। সো ইউ ক্যান ইমাজিন যে হাউ মেনি মলিকিউলস অফ ওয়াটার উইল বি প্রডিউসড। Okay, that is why beta oxidation is a process which produces large amount of water. That is why beta oxidation is a process which produces large amount of water, because finally the oxidation of fatty acids, yields large amount of water, because it produces so much NADH and FADH2, which is ultimately oxidized and a large amount of water is produced. That is why this process is not favorable when you have
consume the lot of water. Finally, স্যার কত অণু তৈরি হয় জল? তুমি হিসেব করে বলো। এমনি এই অক্সিডেশনটা যে হলো, এই অক্সিডেশনে আমরা কি দেখতে পেলাম? একটা NADH, একটা সাইকেল বিটা অক্সিডেশন আমরা কি দেখতে পাচ্ছি? একটা NADH, একটা FADH2 আর একটা তৈরি হলো। অ্যাসিটাইল কোএনজাইম এ। এবার এই অ্যাসিটাইল কোএনজাইম এটা যখন সাইট্রিক অ্যাসিড সাইকেলে যাবে, আরো 3টে NADH, একটা FADH2, তার মানে টোটাল 4টে NADH আর 2টো FADH2 তৈরি হলো। এবার 4টে NADH আর 2টো FADH2 যখন তোমার ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনে যাচ্ছে, তখন এটা তুমি আমাকে বলো যে কটা ওয়াটার মলিকিউল তৈরি করছে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনটা পড়েছে প্রত্যেক। এমনিতে তো হ্যাঁ বলো। এমনিতে তো 6টা তৈরি হয়। হ্যাঁ, মানে প্রত্যেকটা তোমার যে হচ্ছে, ট্রান্সফার হচ্ছে, ঠিক আছে, 2টো করে হাইড্রোজেন, তার জন্য একটা করে ওয়াটার মলিকিউল তৈরি হচ্ছে। তো এখানে তুমি ভেবে দেখো যে কটা ওয়াটার মলিকিউল তৈরি হবে। ওকে, that is something you must calculate. That is something you must calculate for me. এটা তুমি আমাকে ক্যালকুলেট করে বলবে। ফাইন, পরের দিন নেক্সট ক্লাসে বলবো স্যার, পুরো ওকে। ক্যালকুলেট করব। ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনটা দেখে নেবে যে কটা করে এরকম ওয়াটার মলিকিউল তৈরি হচ্ছে। হ্যাঁ, তো ইউ উইল টেল মি যে এই যে আলটিমেটলি কটা ওয়াটার মলিকিউল এখানে তৈরি হয়। ঠিক আছে, তো এখানে আমরা দেখো, এখানে তোমাকে আমি একটা হিন্ট দিয়ে দিই, সেটা হচ্ছে যে C6H12O6, that was the glucose, plus 6O2, হ্যাঁ, plus 6O2, সেটা কি প্রডিউস করছে? 6CO2 plus 6H2O plus NH2। একটু যখন আমরা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনটাকে নিয়ে ইকুয়েশনটাকে একটু মডিফাই করি, C6H12O6 plus 6O2 plus 6H2 plus 6H2O, কারণ H2O মলিকিউল আমাদের লাগে, দ্যাট প্রডিউসেস, হ্যাঁ, 6CO2 plus 12H2O plus NH2, that is almost 29H2। So now you see that for transport of each 2 hydrogen molecules, 1 molecule of water is produced. Okay, so you can see যে একটা particular molecule water consume হচ্ছে, but there are many more molecules of water that is eventually produced. One, this FADH2 and NADH, that is 2 FADH2 and 4 NADH, that is transported to this electron transport chain. So ultimately they produces lot of water by oxidative phosphorylation. That is why beta oxidation এর মাধ্যমে কিন্তু অনেক ওয়াটার মলিকিউল তৈরি হয়। তো এইটা হচ্ছে একটা ব্যাপার, বাট এখানে একটা প্রশ্ন, এইটা দেখো সিমিলারিটিটা দেখো, এটা একটু দেখাতে চাই ক্রেব সাইকেলের সাথে কত। এখানে ক্রেব সাইকেলে কি হচ্ছিল? ডিহাইড্রোজেনেশন, দ্যাট ইজ অক্সিডেশন ফলোড বাই হাইড্রেশন ফলোড বাই অক্সিডেশন। সাকসিনেট টু ফিউমারেট, সাকসিনেট ডিহাইড্রোজেনেস, ফিউমারেট টু ম্যালেট, হাইড্রেশন হচ্ছিল, ওয়াটার মলিকিউল অ্যাড হচ্ছিল, ফিউমারেজ এনজাইম, ম্যালেট টু অক্সালো অ্যাসিটেট, ম্যালেট ডিহাইড্রোজেনেস, আবার ডিহাইড্রোজেনেশন বা অক্সিডেশন হচ্ছিল। এখানেও কিন্তু পুরোপুরি সেম হচ্ছে ফ্যাটি অ্যাসিডের ক্ষেত্রে, ডিহাইড্রোজেনেশন, হ্যাঁ, তারপর হচ্ছে গিয়ে হাইড্রেশন, তারপর হচ্ছে গিয়ে আবার ডিহাইড্রোজেনেশন। ওকে, এখানে FADH2 তৈরি হচ্ছে, ওয়াটার অ্যাড হচ্ছে, NADH প্লাস তৈরি হচ্ছে। ওখানেও সিমিলারলি হচ্ছিল, সাকসিনেট থেকে ফিউমারেটে FADH2 তৈরি হচ্ছিল, তারপরে ফিউমারেট থেকে ম্যালেটে ওয়াটার অ্যাড হচ্ছিল, তারপরে ফাইনালি ম্যালেট থেকে অক্সালো অ্যাসিটেটে এখানকার মতোই NADH প্লাস H প্লাস তৈরি হচ্ছে। লাস্ট যে জিনিসটা আমি বলবো, আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডস আমাদের দেখার দরকার নেই, সেটা হচ্ছে যে ফ্যাটি অ্যাসিড, যেমনি এখানে আমরা একটা জিনিস এখানে দেখো, লং চেন ফ্যাটি অ্যাসিড যদি হয় 20 to 22 কার্বন অর গ্রেটার, তারা কিন্তু অক্সিডাইজড হচ্ছে থ্রু বিটা অক্সিডেশন পেরক্সিজোমসে। ওকে, এবার ফ্যাটি অ্যাসিড যে সবসময় ইভেন নাম্বার অফ চেনস হবে তার কোনো মানে নেই। 16টা 18টা তো নাও হতে পারে, 17টা 19টাও তো হতে পারে। যদি 17টা হয় তাহলে দেখা যাবে লাস্টে একটা 3টে কার্বনের প্রোপানয়েল কোএনজাইম এ থেকে যাচ্ছে, দুটো 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 করে কাটতে 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 লাস্টে একটা 3টে কার্বনের যদি অড নাম্বার অফ কার্বন থাকে, প্রোপানয়েল কোয়ে থেকে যাচ্ছে। এই প্রোপানয়েল কোয়েটা
মিথাইল ম্যালোনাইল কোয়েতে কনভার্ট হয়ে যায় এবং ফাইনালি সাকসিনাইল কোয়েতে কনভার্ট হয়ে আবার সাইট্রিক অ্যাসিড সাইকেলে ঢুকে যায়। এই প্রোপানয়েল কোয়েটা মিথাইল ম্যালোনাইল কোয়েতে কনভার্ট হয় এবং ফাইনালি সাকসিনাইল কোয়েতে কনভার্ট হয়ে আবার